সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনারা দেখছেন নন্দন টিভির আমাদের কেরিয়ার অনুষ্ঠানটি। আমাদের কেরিয়ার এই অনুষ্ঠানে আমরা কেরিয়ার বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে থাকি, আমন্ত্রণ জানিয়ে থাকি এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের। আমাদের লক্ষ্য হচ্ছে যারা কেরিয়ার এখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাদেরকে সহায়তা করা, পরামর্শ, তথ্য বা বিভিন্ন উপাত্ত দিয়ে সহায়তা করা, কেরিয়ার গাইডেন্স দেয়া। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাসা থেকে কাজ। কোভিডের কারণে বাসা থেকে কাজের সুযোগটা এখন অনেক বাড়ছে। কল সেন্টার, কাস্টমার সার্ভিস, অ্যাকাউন্ট্যান্ট, বিভিন্ন কাজই এখন বাসা থেকে করা হচ্ছে। শুধু কানাডা নয়, সারা বিশ্বেই বাসা থেকে কাজের ধরনটাই পরিবর্তন হয়ে গেছে। অফিসের কাজটা সীমিত হয়ে আসছে, বাড়ছে বাসা থেকে কাজ করার। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি বাসা থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। হুমায়রা তাহিতি বাংলাদেশি একজন চিকিৎসক। তিনি কানাডায় এখন কাজ করছেন ফরেস্টার ফিনান্সিয়াল নামে একটা প্রতিষ্ঠানে। হুমায়রা তাহিতি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি ইমাম ভাই, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি তো বাসা থেকে কাজ করছেন, সেই কাজটা আপনি কি এনজয় করছেন এবং সেই কাজটার ধরন সম্পর্কে যদি আপনি একটু বলেন। বেসিক্যালি আমার কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারা পোর্টফোলিও ম্যানেজ করেন। তো তাদের একটা পার্ট হচ্ছে ইন্স্যুরেন্স, এবং এটা আমেরিকা বেসড ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। তো আমি ওদের সেই ডাটা ম্যানেজমেন্ট টিমেই কাজ করছি বিগত 3 বছরের বেশি সময় ধরে, এবং আমি আমার কাজটা খুব এনজয় করি। বাসা থেকে কাজ করা এটা একটা ব্লেসিং, কারণ আমাকে কমিউট করতে হয় না, সেই সময়টা বেঁচে যায়, ফ্যামিলিকে টাইম দিতে পারি, বাচ্চাদেরও অনেক ভালো করে দেখভাল করা হয় বাসায় থাকলে। আমি আমার কাজ এবং বাসায় বসে কাজ করা এই জিনিসটাকে খুব এনজয় করি। ধন্যবাদ। আপনি বলছেন যে আপনি এনজয় করছেন, কমিউট কমে যায়, অনেক ধরনের সুবিধা আছে আমরা জানি। এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন? আপনার কি মনে হয় যে কোনো চ্যালেঞ্জ আছে এই বাসা থেকে কাজ করার ক্ষেত্রে? বাসা থেকে কাজ করার ক্ষেত্রে একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি আমার কলিগদের সাথে আমার যে সোশ্যালাইজেশন সেটা হয় না। আর মাঝে মাঝে আমরা বিভিন্ন সফটওয়্যার কাজ করি যেগুলোতে ইস্যু দেখা যায়। অফিসে কাজ করলে হয় কি, সেখানে আইটি পিপলরা থাকে, আমি ইনস্ট্যান্টলি আমার সেই ইস্যুগুলো সলভ করতে পারি। আর যদি বাসা থেকে কাজ করি আমাকে অপেক্ষা করতে হয়, হেল্প ডেস্কে ফোন দিতে হয়, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয় যে ওরা কখন আমার ইস্যু সলভ করবে। ওটা একটা বিগ চ্যালেঞ্জ মনে হয় আমার কাছে বাসা থেকে কাজ করার ক্ষেত্রে। ঠিকই বলেছেন যে অনেক ধরনের বিশেষ করে আইটি বা টিম ওয়ার্কারদের সাথে কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের সরাসরি দেখা হয় না। তো এখন অনেকেই দেখি যে মিটিং করে জুমে, অথবা আপনাদের কি এরকম কোনো টিম মিটিং হয় বা আপনার কোনো গাইডেন্স টাইডেন্স কীভাবে পান? সেটা কি ইমেইলে অথবা কী ধরনের? আমরা বেসিক্যালি আমাদের টিম মিটিংগুলো হয় মাইক্রোসফট টিমে। আমরা জুম মিটিংও করি এবং আমাদের ট্রেনিংগুলি আমরা ইউজুয়ালি স্ক্রিন শেয়ারিং করে থাকি। এবং আমার মনে হয় না ওটা কোনো চ্যালেঞ্জ, কজ ওটা এত সুন্দর করে প্রিপেয়ার করা থাকে যে আমাদের কাছে সেটা কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো হার্ডল মনে হয় না। প্রশিক্ষণের ক্ষেত্রে কিংবা কোনো নতুন এনহ্যান্সমেন্ট হলে আমরা সেটা করতে পারি জুম, মাইক্রোসফট টিম মিটিং এসব দ্বারা। তাহলে আমি বলবো যে এটা মোটামুটি ভালোই আপনি এনজয় করছেন এই কাজটা, এবং বাসা থেকে কাজ। একটা বিষয় কি আপনি দর্শকদের বলবেন যে আপনারা জানেন যে কানাডায় অনেক নারী যারা বাংলাদেশ থেকে এসছেন, অনেকে হয়তো এখনও জব খুঁজছেন বা কেরিয়ার প্রতিষ্ঠা করার কথা চিন্তা করছেন। তো ওনারা কি এইরকম বাসা থেকে কাজ করার ওনাদের সুযোগটা কেমন, বা এখানে কেমন নারীরা বিশেষ করে যদি জব পেতে চায়? আমি বলবো বাসা থেকে কাজ করার সুযোগ অনেক আছে। আর বর্তমানে কোভিডের কারণে অনেক কোম্পানি এটা প্রেফার করে যে তাদের কর্মীরা বাসা থেকে কাজ করুক, কারণ তাতে অফিসে এস্টাবলিশমেন্ট খরচ বেঁচে যায়, যেটা অবভিয়াস। আর প্রোডাক্টিভিটি বেড়ে যায়, কমিউটিং টাইমটা কমে যায় দেখে হয়তো সেই সময়টা তারা কাজেও লাগাতে পারে তাদের অফিসের কাজে। আর এখানে এক্সপ্লোর করার জন্য অনেক ধরনের ওয়েব, অনেক ধরনের ওয়ার্কফোর্স আছে, যেমন ইন্ডিড, ম্যানপাওয়ার, রবার্ট হাফ, এগুলোতে গ্লাসডোর, এগুলোতে অনেক ধরনের বিজ্ঞাপন থাকে ওয়ার্ক ফ্রম হোমের জন্য। তো আমার মনে হয় কেউ যদি বাসা থেকে কাজ করতে চায় তারা ওইসব ওয়েবসাইটগুলিতে গিয়ে এক্সপ্লোর করতে পারে অপরচুনিটি দিয়ে। রাইট। তো
আপনি তো একজন চিকিৎসক ছিলেন বাংলাদেশে, আমরা জানি। আপনি এখানে পেশা পরিবর্তন করছেন, আপনি সেটাকে কিভাবে, মানে আপনি কেন পেশাটা চেঞ্জ করলেন, বা এখন আপনি যে কাজটা করছেন সেটা সম্পর্কে তো আমরা একটু জেনেছি। তো এটা আসলে এই যে অনেকেই আছে আমাদের বাংলাদেশে যারা হয়তো আগে অন্য এক প্রফেশনে ছিলেন, এখানে হয়তো ওই প্রফেশনটা অনেক চ্যালেঞ্জিং, অন্য চেঞ্জ করেছেন, তো এটা সম্পর্কে যদি একটু বলেন। আমি যখন প্রথম কানাডা আসি অ্যাজ এ ডক্টর, আমার ইচ্ছা ছিল যে আমি আমার মেডিকেল প্রফেশনকে এখানে পার্সু করব, কিন্তু আমি দেখলাম যে এখানে মেডিকেল প্রফেশনকে পার্সু করার জন্য অনেক ব্যারিয়ার আছে এবং সিস্টেমগুলো এত ইজি না যাতে আমি ওভারকাম করতে পারি। আর আমি মনে করি যারা আমরা বাইরে থেকে এসে কানাডাতে সেটেল করি সবার একটা পার্সপেক্টিভ থাকে, যেমন আমার ছিল আমার বাচ্চা এখানে বড় হবে, ভালো স্কুলে যাবে, সেই জন্যই আসা। আর ডাক্তারদের ক্ষেত্রে এখানে সিস্টেমটা এত কঠিন এবং ব্যারিয়ার এত টাফ যে এটা সম্ভব হয় না অ্যাজ এ ডক্টর ক্যারিয়ার পার্সু করা। তখন আমি চিন্তা করতে থাকি যে আমি কি করতে পারি যদি আমি চিকিৎসক হিসেবে এখানে আমার ক্যারিয়ার না করতে পারি। তখনই আমি বিভিন্ন অপরচুনিটিগুলো এক্সপ্লোর করতে থাকি, বিভিন্ন জব প্রোভাইডিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে খোঁজ খবর নিতে থাকি, আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করি। তো এইভাবেই আমি আগাতে থাকি। আপনি কি হ্যাপি আপনার এখন যে ক্যারিয়ারে আছেন, না কি এখনও আপনি ফিল করেন যে আপনি যদি আপনার এই চিকিৎসা পেশায় যদি এখানে শুরু করতে পারতেন সেটা আপনার জন্য ভালো হতো? চিকিৎসা পেশা যদি শুরু করতে পারতাম তাহলে অবশ্যই ভালো হতো, আমি খুব খুশি হতাম, কারণ আমি তো আমার চিকিৎসা পেশাকে নেয়ার জন্যই পড়েছি মেডিসিন। কিন্তু আমার মনে হয় আমি এখন যে প্রফেশনে আছে এটাও অনেক ভালো অপরচুনিটি আছে আমার কাছে। আমি যেহেতু ইন্স্যুরেন্সে কাজ করি এবং এখানে অনেক ধরনের অপরচুনিটি থাকে ইন্স্যুরেন্স, সাপোজ আমি চিকিৎসক কিন্তু আমি কেস ম্যানেজার হিসেবে কাজ করলে আমি মেডিকেল কেস ম্যানেজার হিসেবে কাজ করতে পারি। আমাদের কোম্পানি মেইনলি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, তো সেখানে আমার অপরচুনিটি আছে। আমি আন্ডার রাইটার, আমাদের কিছু এক্সাম আছে লোমা, সেগুলো দিয়ে আমি আন্ডার রাইটারের ট্রেনিংও নিতে পারি। এভাবে আমি আমার ক্যারিয়ার এনহ্যান্সমেন্ট করতে পারি এবং এটা খুব ভালো একটা অপরচুনিটি ইন্স্যুরেন্স সেক্টরে যদি কেউ কাজ করতে চান। রাইট, আপনি ঠিকই বলেছেন যে বেসিক্যালি একদম কিছু না করে বা অনেক কিছু না করে আপনার এক্সপ্লোর করা দরকার, যেহেতু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এক ধরনের, কানাডার পার্সপেক্টিভ এক ধরনের। এখানে আপনি যেটা বলছিলেন যে এখানে চিকিৎসক হতে গেলে অনেক ধরনের বাধা আছে, চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো কি আপনি, মানে কি এখানে ধরেন একজন চিকিৎসকের কি আবার নতুন করে মেম্বারশিপ বা সার্টিফিকেশন বা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা পার হয়ে? এগুলি আসলে অনেক ধরনের পরীক্ষা আছে এবং স্টেপ বাই স্টেপ সেগুলো কমপ্লিট করতে হয়। পরীক্ষাগুলো আমাদের জন্য কঠিন না, কারণ আমরা তো মেডিকেল সায়েন্সেই পড়ে এসেছি, কিন্তু সবচেয়ে টাফ পার্ট হচ্ছে গিয়ে রেসিডেন্সি, মানে ইন্টার্নশিপ করা, যেটা পাওয়া খুব অসম্ভব। এখন বর্তমানে কানাডাতে রেসিডেন্সির হার 7:1, মানে 7 জন অ্যাপ্লাই করলে 1 জন পাচ্ছেন। সো আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল ট্রেন ডক্টরদের জন্য এটা খুব একটা অনেক বড় একটা ব্যারিয়ার, যেটা পার করা অনেক সময় সাপেক্ষে টাফ হয়ে যায়। রাইট, সেটা খুবই অনেক আমরা দেখছি যে বাংলাদেশে অনেক চিকিৎসক কিন্তু এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছেন কানাডায়, বিশেষ করে টরন্টোতে, এবং অনেকে কিন্তু এই চিকিৎসা পেশায় হয়তো সুযোগ হচ্ছে না যাওয়ার। তো আপনার কি কোনো পরামর্শ আছে ওনাদের জন্য, যে যারা হয়তো অনেকে হয়তো এই পেশায় লেগেই আছেন, হয়তো যাচ্ছেন, আবার ওনারা অন্য কোন পেশায় যেতে পারেন, বা তাদের জন্য কি কোনো স্পেসিফিক আপনার কোনো পরামর্শ আছে এই চিকিৎসা? যদি আপনার টার্গেট থাকে যে আপনি এখানে ডক্টর হিসেবেই কাজ করবেন এবং আপনার সেরকম ব্যারিয়ার যদি না থাকে সামাজিকভাবে পরিবারগতভাবে, আপনি সেটা পার্সু করতে পারেন। আর যদি মনে হয় যে না, সেটা আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, তখন আপনি বাকি অপশনগুলো এক্সপ্লোর করতে পারেন, যেমন রিসার্চ সেক্টরে, ল্যাবরেটরি সায়েন্স, নার্সিং, তারপর আর যদি আপনি হেলথ সায়েন্স ছাড়া অন্য কোনো জায়গায় যেতে চান তাহলে মেন্টাল হেলথ আছে, কাউন্সিলিং আছে, বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড মেন্টাল হেলথ কাউন্সিলিং। আর এছাড়া অন্যান্য অনেক প্রফেশন আছে, যেমন আমি ইন্স্যুরেন্সে কাজ করছি, সেটাও একটা প্রফেশন, ওখানে এক্সপ্লোর করতে পারেন। সো অলওয়েজ অপরচুনিটি ইজ দেয়ার, কিন্তু আগে ঠিক করতে হবে যে আমি কি করতে চাই এবং সেটা করার জন্য আমাকে আর কি করতে হবে। খুবই ভালো বলেছেন যে প্রথম ঠিক করতে হবে যে আপনি কি করতে চান এবং সেটা করার জন্য কি কি দরকার, এবং সেই হিসাবে প্রস্তুতি নেওয়া। ধরেন আপনি হয়তো একটা প্রফেশনে আসছেন, কিন্তু সেই প্রফেশনটা যদি সেটা অ্যাচিভেবল কিনা, না অ্যাচিভেবল নয়, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যাবার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু
কোনো বলার কিছু থাকে, কোনো বক্তব্য থাকে, আপনি যদি একটু বলেন। আমার মনে হয় যে হতাশ হওয়া যাবে না, পজিটিভিটি থাকতে হবে। আর আরেকটা বিগ ইস্যু হচ্ছে স্কিল ট্রান্সফারেবল স্কিল যদি কারো থেকে থাকে সেটাকে আরও এনহ্যান্স করতে হবে। সেটার জন্য আমি যেমন মনে করি অফিস জব যদি হয় তাহলে মাইক্রোসফট অফিস স্যুট, এক্সেল এক্সেস, মাইক্রোসফট আউটলুক এগুলিতে একটু ভালো নলেজ থাকলে ভালো, অফিস অ্যাডমিন এই নলেজগুলো থাকলে ভালো যদি কেউ হেলথ সেক্টরের বাইরে কাজ করতে চান। আর ডিটারমিনেশন থাকতে হবে, গোল সেট করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আর সর্বোপরি যেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে টুয়ার্ডস লাইফ। তাহলে আপনি যা অ্যাচিভ করতে চান, যা পেতে চান, আপনি সব পেতে পারবেন জীবনে। ধন্যবাদ হুমায়রা তাহিতি আমাদের এই স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, আমরা আপনার শুভকামনা করছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হুমায়রা তাহিতির কাছ থেকে, উনি বাসা থেকে কাজ করছেন, সে সম্পর্কে এর সুবিধাগুলো বলেছেন। যদি কিছু চ্যালেঞ্জ থেকে থাকে সেগুলোও উনি উল্লেখ করেছেন। একটা শব্দ উচ্চারণ করেছেন, ট্রান্সফারেবল স্কিলস। যে ট্রান্সফারেবল মানে আপনার যে স্কিলসটা আছে সেই স্কিলসটা, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সেই স্কিলসটা কিন্তু আপনি শুধু যে ডাক্তারের পেশায় লাগাবেন বা ইঞ্জিনিয়ারিং পেশায় লাগাবেন সেটা না, সেটা যে কোনো পেশায় আপনি লাগাতে পারেন। তো এই দিকটা আমাদের খেয়াল করতে হবে কেরিয়ারের ক্ষেত্রে। আমরা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকগুলো মূল্যবান তথ্য শুনলেন। আপনার কেরিয়ার এই অনুষ্ঠানটিতে আমাদের লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে বিভিন্ন তথ্য উপত্যা দিয়ে সহায়তা করা। সেটাই আমরা চাই, কানাডায় যেন সবাই সফল হোক নিজ নিজ পেশায়, অথবা পেশা পরিবর্তন করে যেটাই হোক একটা সুন্দর জীবন করতে পারে কানাডায়। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে ইমেল করতে পারেন। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন আমাদের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।